আপনার কি ধরনের প্রবলেম হয়েছিল? সেটা কি অসুবিধাটা কি হচ্ছিল? এখন কেমন আছেন? কেমন লাগছে এখানকার পরিষেবা আপনার কাছে? খুব ভালো, ফ্যামিলির মতন একদম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের মেডিকেল লাইভ অনুষ্ঠানে। প্রত্যেক দিন আপনারা অনুষ্ঠান দেখছেন এবং প্রত্যেক দিন আপনারা উপকৃত হচ্ছেন, অনেক নলেজ গ্যাদার করতে পারছেন। আপনারা জানেন যে ঘরে ঘরে এত রোগ ব্যাধি, আপনারা প্রত্যেকে ভীষণভাবে চিন্তিত। সেই জায়গায় এই অনুষ্ঠানটি অত্যন্ত মূল্যবান আপনাদের কাছে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার, তাদের অনুষ্ঠান, প্রতিদিন এত অনুষ্ঠান, আপনারা ভীষণ মুগ্ধ তাদের অনুষ্ঠান দেখে, এবং তাই তো আপনাদের স্বার্থে আমাদের এই অনুষ্ঠান লাইভ করা। আপনারা ফোনে চলে আসবেন সবাই, সকলের জন্য কিন্তু ফোন নাম্বার আমাদের স্ক্রিনে চলে এসছে। ফোনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিশিষ্ট ডাক্তারবাবুদের সম্ভার আমাদের এই অনুষ্ঠান মানেই, তারা অনেক কিছু নিয়ে আলোকপাত করেন। আজকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস নিয়ে আমরা আলোচনা শুনব। উপস্থিত আছেন অবশ্যই, তিনি তো ডক্টর বি শর্মা, ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, এবং সেখানকার পক্ষ থেকে অবশ্যই চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর এস ঘোষাল আমাদের স্টুডিওতে উপস্থিত লাইভ প্রোগ্রামে। নমস্কার ডক্টর ঘোষাল, স্বাগত আপনাকে। নমস্কার ডক্টর ঘোষাল, এই আরেকটা রোগ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ঘরে ঘরে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই প্রচুর পেশেন্ট পান। কি সিমটমস, কিভাবে আয়ুর্বেদে ট্রিটমেন্ট হয় একটু বললে আমার মনে হয় সবাই উপকৃত হবেন। একদমই, আজকে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস নিয়ে আমি আলোচনা করার একটাই কারণ এই রোগটাকে আমরা আয়ুর্বেদে স্তম্ভবাত বলে থাকি। আর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যে রোগটি, এই রোগটিতে কিন্তু মানুষকে একদম পঙ্গু করে দেয়, একদম বিছানায় ফেলে দেয়। এই রোগটা যখন একটা মানুষের শরীরের মধ্যে হয় তখন তার প্রাথমিক কিছু লক্ষণ পাওয়া যায়। যেমন কি, যারা ভুগছেন তারা তো জানেনই এর থেকে কি হতে পারে, কিন্তু যাদের ক্ষেত্রে অজানা রয়েছে, যাদের ক্ষেত্রে জিনিসটা স্টার্ট হচ্ছে সবে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি কি, আপনার দেখবেন ঘাড়ে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, হিপ জয়েন্টে একটা প্রবলেম আসছে, অনেক সময় চোখ লাল হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। এটা হতে 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 অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের মেইন লক্ষণে চলে আসবে যখন কিনা একটা মেরুদণ্ডটা আমাদের পুরো স্টিফ হয়ে যায়। স্টিফ কেন হয়ে যায়? এটা ক্যালসিফিকেশন হয়ে যায়, পুরো শিরদাঁড়াটা আমাদের ভার্টিব্রাল কলমটা একদম জুড়ে যায়, জুড়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে যায়, যেটাকে বলা হয় বাম্বু স্পাইন। আর সেটা তীব্র যন্ত্রণাদায়ক। আর এর সাথে কি হয়, আমাদের হিপ জয়েন্ট যেটা রয়েছে, হিপ জয়েন্টে যেখানে ফিমারটা লাগছে, যেটাকে অ্যাসিটাবুলাম বলা হয়, সেখানে একটা স্ক্লেরোসিস তৈরি হয়। স্ক্লেরোসিস মানে খড়খড়ে, আমার ফিমারের হেড অফ দ্য ফিমারটা নর্মালি মুভ করতে পারে না। আপনি ফোনটা নিন। আবার একজন ফোনে এসেছেন, প্রথম কলার বন্ধু ডক্টর ঘোষাল আলোচনা করছেন, তার ফাঁকে তো ফোনগুলো নেবই। কে আছেন একটু বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি আসানসোল থেকে বলছিলাম। বলুন। নমস্কার, কি প্রবলেম ডাক্তারবাবুকে বলতে পারেন? আমার প্রবলেম হচ্ছে, মানে আমার কিছুদিন ধরে মানে মাথাটা যন্ত্রণা করছে। মানে যখনই আমাকে মানে আমি আউটে কাজ করতে হয়, তো আমি মানে রানিং করে কাজ করি, তো এবারে মাথা যন্ত্রণা করছে, মানে বেশি যখন কাজের সময় বেরোচ্ছি তখনই মাথাটা বেশি যন্ত্রণা করছে, কিন্তু যখন এবারে রেস্টে থাকছি তখন মাথা যন্ত্রণাটা কমে যাচ্ছে। বয়স কত এখন? আমার বয়স হলো 32 বছর বয়স। আচ্ছা, চোখটা দেখিয়েছেন কখনো? চোখে কি পাওয়ার রয়েছে? চশমা ব্যবহার করেন? না, আমি চশমা ইউজ করি না। আচ্ছা আচ্ছা, ব্যথা যখন হচ্ছে তখন কি গা গোলায় বা বমি পায় এরকম কিছু লাগে? হ্যাঁ, একটু বমি বমিও লাগে। আচ্ছা, নেশা কিছু রয়েছে? না, আমি কি কোনো না, ওই মাঝে মাঝে একটু স্মোক করি। আচ্ছা, রোদ্দুরে কাজ কি এখন বেশি করতে হচ্ছে? হ্যাঁ, এখন মানে রোদ্দুরে আমি প্রায়ই কাজ করি, কিন্তু এখন গরমকাল তো এখন একটু মানে বেশি একটু চাপ থাকে।
আচ্ছা, আর একটা কথা, আপনার কি এই সমস্যাটা রিসেন্ট দেখছেন না আগেও ছিল? না, আমি সমস্যাটা দেখছি প্রায় 15-20 দিন হবে এরকম হচ্ছে। আচ্ছা, এটা দু একটা মাঝখানে আবার 2-3 দিন এমনি ছিল না, তারপরে আবার দেখছি সেই একই সমস্যা। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি যেগুলো বলছি ওগুলো ভালোভাবে শুনুন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন কি থেকে কি হচ্ছে। তো ওনার যে সমস্যাটা আসছে, এই সমস্যাটাকে আমরা মাইগ্রেনের সাথে তুলনা করতে পারি। মাইগ্রেন হলে আমাদের একটা তীব্র মাথা ব্যথা হয়, তার সাথে কি হয়, একটু মাথা ঘোরা বা গা বমি ভাব থাকে। আর একটা সমস্যা ওনার আসতে পারে, সেটা হচ্ছে এখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে, সব জায়গাতে একটা অ্যালার্ট দেওয়া হয়েছে কি এই সময় টেম্পারেচারটা প্রায় 40-42-45-45-এর কাছে যাবে। সবাইকে আমরা রিকোয়েস্ট করি কি একটা সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, এবং সানস্ট্রোক হওয়ার আগে কিন্তু এই ধরনের প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং শরীরে একটা মানে ঘাম দেয়, প্রচণ্ড শরীর দুর্বল লাগে। তো আপনি যেখানেই রোদ্দুরে কাজ করুন, ছাতা ব্যবহার করুন, নইলে টুপি ব্যবহার করুন। সারা দিনে সকালবেলায় এখন যে সমস্ত মানুষেরা এখন প্রোগ্রামটি দেখছেন, প্রত্যেকেই গ্রীষ্মের জন্য আমি বলে দিচ্ছি, এই জল বেশি করে খাবেন সকালবেলার দিকে, সকাল এবং রাত্রি জলটা বেশি করে খাবেন এবং একটু ছায়ায় থাকার চেষ্টা করবেন। আর আপনি যিনি আসানসোল থেকে ফোন করেছিলেন, আপনার এটা মাইগ্রেনের সমস্যা হতে পারে, মাইগ্রেন থেকে এই ধরনের প্রবলেম আসতে পারে। তবুও একটু দেখুন, এই কয়েকদিন একটু ছায়ার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করুন, বা ছাতা ব্যবহার করুন, বা জলটা বেশি করে খান। একবার পারলে চোখটা দেখিয়ে নেবেন। আর আমাদের আসানসোলে চেম্বার রয়েছে, এনবিপি ইউনানির যে চেম্বার, ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে, তার আসানসোলে চেম্বার রয়েছে। আপনি যদি দেখছেন কি এগুলো করে 1 সপ্তাহ বা 5 দিনের মধ্যে কোনো উপকার পাচ্ছেন না, তাহলে নিচে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নিন। যোগাযোগ করে আমাদের একবার চেম্বারে দেখিয়ে নিন। আমরা যে মেডিসিনগুলো দেবো সেগুলো খেলে আমি আশা করছি 2 থেকে 4 মাসের মধ্যে এই সমস্যাটা একদম আপনার নির্মূল হয়ে যাবে। কারণ এখন এটা একটা প্রিলিমিনারি স্টেজে রয়েছে, এটা যদি আমরা এখন অবহেলা করি ট্রিটমেন্টটা, তাহলে এটা কিন্তু ভবিষ্যতে বাড়তে পারে। ঠিক, আপনি উপকৃত হয়েছেন নিশ্চয়ই। আসানসোল থেকে যিনি ফোন করলেন, মাইগ্রেন যথাসম্ভব এখান থেকে ডায়াগনোসিস করে ডক্টর ঘোষাল বুঝেই গেছেন মাইগ্রেনের সমস্যা, কিন্তু এটা ফেলে রাখবেন না, আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদ অতি প্রাচীন শাস্ত্র, আমরা বারবার বলি 6000 বছর পুরনো একটি শাস্ত্র। ইন্ডিয়ান বা আমরা ভারতবাসী হিসেবে গর্বিত আয়ুর্বেদ নিয়ে। সুতরাং আর একটা কথা, এই প্রখর দাবদাহ 40 ডিগ্রি প্রায় কলকাতায় টেম্পারেচার, আপনারা কিভাবে থাকবেন, জল খেতে হবে ভালো করে, ছাতা ব্যবহার করতে হবে, ডক্টর ঘোষাল সবটাই বলে দিলেন। প্রচুর মানুষ কিন্তু রোদ্রে বেরিয়ে কাজ করছেন, তাদের কিন্তু একটু কনসিয়াস হতে হবে, একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। সব রকম আপনারা গাইডেন্স প্রপারলি পাবেন আমাদের প্রোগ্রাম থেকে। প্রতিদিন প্রোগ্রাম ফলো করুন। পার্সোনাল নাম্বার, হেল্পলাইন নাম্বারটা টিভির পর্দায় থাকে, লিখে রাখুন। অনুষ্ঠানের পর যোগাযোগ করে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের। অবশ্যই আপনারা 9830235527 আর 9830235537-এ কন্ট্যাক্ট করতে পারবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ বলুন। বলছি আমার ভাইয়ের একটু প্রবলেম আছে, ওর কাউন্সেলিং করাতে হবে, তো আপনারা কি করেন কাউন্সেলিং? একদম করি। ওর বয়স কত এখন? 22 বছর। 22 বছর। এমনি কি সমস্যা হচ্ছে ওর? বলতে মাঝে মধ্যেই যেন নিজের খেয়ালে চলে যাচ্ছে, আর ধরুন মাঝে মধ্যে উল্টো পাল্টা কথাবার্তা বলছে। আচ্ছা, এমনি বাড়ি থেকে বেরোতে কি ও বেশি চায় না? বাড়ির মধ্যে একা নিজে থাকতে চায়? ভবঘুরে টাইপের। আচ্ছা, রাগ বা চেঁচামেচি বা কোনো জিনিস ছোঁড়া বা এমনি গালাগালি দেওয়া, চেঁচিয়ে কারোর উপরে, এগুলো রয়েছে কি? না, গালাগালিটা দেয় না, কিন্তু যখন রাগ কিছু হলো, মানে প্রচন্ড রেগে গেল, এরকম ব্যাপার। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন আপনারা? না না না, আমরা করাতে চাইছি। তো এতদিন ধরে ফেলে রেখেছেন কেন? জিনিসটা তো বেড়ে যাবে কোথাও। তো আয়ুর্বেদে এর ভালো চিকিৎসা রয়েছে, কিছু মেডিসিন। এটা মনের রোগ, একদম একদম মানসিক রোগ। এটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার, মন দিয়ে শুনে নিন কিন্তু কি করতে হবে। এর কিছু মেডিসিন রয়েছে আর একটা পঞ্চকর্ম রয়েছে, থেরাপি, বুঝতে পারলেন? আচ্ছা, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি যেগুলো বলছি এগুলো খেয়াল করুন। হ্যাঁ আচ্ছা, একটু ফলো করুন আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, টিভির পর্দায় রয়েছে, ঠিক আছে? ওকে ওকে। আপনার ব্যাপারটা নিয়ে ডিসকাস করছেন, শুনে নিন ভালোভাবে, তারপর ফোন নম্বরে ফোন করে নেবেন। ধন্যবাদ। এটা একদমই একটা মানসিক সমস্যা, কারণ আমরা মানসিক রোগের মধ্যে আমাদের আয়ুর্বেদেও বলা রয়েছে মানসিক রোগের যে পর্যায়গুলো। তো সিজোফ্রেনিয়া বলে এক ধরনের রোগ রয়েছে, প্যারানয়েড সিজোফ্রেনিয়া, আরও জটিল রোগ সিজোফ্রেনিয়া রয়েছে। মানসিক রোগের মধ্যে
ওসিডি পড়ে, যেটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলা হয়। তো এই রোগগুলো রয়েছে। আর আয়ুর্বেদের মধ্যে যে মানসিক রোগের ট্রিটমেন্ট রয়েছে সেটা কিন্তু অন্য প্যাথির মধ্যে আমরা বলবো কোনোভাবেই সম্ভব না যেভাবে আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করতে পারবে। কারণ আমরা জানি আয়ুর্বেদের ত্রিদোষ রয়েছে, মানে বায়ু, পিত্ত, কফ, এবং আয়ুর্বেদের মধ্যেই বলা রয়েছে কি মানসিক দুটো দোষ হয়, সেটা হচ্ছে রজ এবং তম। আর কালকেই আমরা এইটা নিয়ে অন্য একটা টিভি চ্যানেলে আলোচনা করছিলাম, এই রজতম ট্রিটমেন্ট কিন্তু দৈব ব্যবসায়ের মাধ্যমে করা হয়, যেটা কিনা এখনকার দিনে মেডিকেল সায়েন্সে বলছে কাউন্সিলিং। তো কাউন্সিলিংটাও কিন্তু দেখুন আজ থেকে 5000 বছর পূর্বে বলা রয়েছিল কি একটা পেশেন্টের কাউন্সিলিংও লাগতে পারে। সেইটার ট্রিটমেন্ট হচ্ছে দৈব ব্যবসায়ের মাধ্যমে হয়, এবং তার সাথে আপনার ভাইয়ের জন্য কিছু মেডিসিন অবশ্যই লাগবে। আর এই রোগটাকে আপনারা ফেলে রাখবেন না, এ কিন্তু যত বয়স বাড়বে তত কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যাবে, আপনি বাড়িতে সামলাতে পারবেন না। আর একটা থেরাপি রয়েছে যেটাকে আমরা পঞ্চকর্ম থেরাপি বলি, তার মধ্যে কিছু পার্ট রয়েছে, যেমন শিরোধারা রয়েছে, শিরোবস্তি রয়েছে, তালম রয়েছে, এবং কি ক্ষীর ধারা বলে এক ধরনের ধারা হয়। তো এইগুলোও কিন্তু আপনার ভাইয়ের জন্য লাগবে। আপনি সোদপুর থেকে ফোন করেছিলেন, হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নিন। আমাদের মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে, তো একটু কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনাকে বলবো, আপনার ভাই যদি আসতে পারে তো ভালো, না এলেও ওকে আপনি আসুন, আপনার বাবা মা কাউকে নিয়ে আসুন, মেডিসিনটা অবশ্যই তাড়াতাড়ি স্টার্ট করুন, নইলে ভবিষ্যতে একটা সাধারণ মানুষ, ওর বয়স একটা বাচ্চা ছেলে 22 বছর বয়স, ওর একটা স্বাভাবিক জীবন রয়েছে, নইলে সেই জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। একটু যোগাযোগ করুন, নাম্বার তো রয়েছেই, বলেই দিলাম। 22 বছর আপনার ভাই, ইমিডিয়েট কিন্তু ট্রিটমেন্টের আন্ডারে আনতে হবে। আচ্ছা, পরবর্তী কলার বন্ধু কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি প্রিয়া বলছি। হ্যাঁ বলুন। আমার সমস্যা হচ্ছে এই গরমটা বাড়াতে না আমার পায়ের তলাগুলো প্রচন্ড চুলকাচ্ছে আর র্যাশেস বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি আগে হতো না এবছর দেখছেন, লক্ষ্য করছেন? আগে হতো, কিন্তু সেটা খুব রেয়ার হতো, কিন্তু এবছর একটু বেশি বেরোচ্ছে, মানে সে একদম ঘামাচির মতন পায়ের তলাটা র্যাশেস বেরিয়ে যাচ্ছে। হাতের তলায় লক্ষ্য, হ্যাঁ হাতের তলায় লক্ষ্য করছেন না শুধু পায়ের তলায়? শুধু পায়ে, দুটো পায়েই হচ্ছে, আর পায়ের ওপরগুলো একটু ফুলে যাচ্ছে। আচ্ছা, সুগার আছে? না। আচ্ছা, প্রেসার বা কোলেস্টেরলের কোনো ওষুধ খান? না, আমি কোনো রকম মেডিসিন ইউজ করি না এখনো। আচ্ছা, বয়স কত এখন? বয়স 27 বছর বয়স। 27 বছর বয়স। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া থেকে। আইজি বলে কোনো এর কোনো ট্রিটমেন্ট করিয়েছেন এখনো, না করাননি? না স্যার, সেরকম ভাবে কোনো ডাক্তার আমি দেখাইনি, এটা বুঝতে পারছি না আমি এরকম প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, এই জন্য আমি আজকে কল করলাম। হ্যাঁ, এটা এক ধরনের অ্যালার্জির সমস্যা। কি বললাম বুঝলেন? একটা ব্লাড ফর আইজি বলে একটা রিপোর্ট হয়, ব্লাড ফর আইজি, বুঝতে পারলেন? হ্যাঁ। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি যেগুলো বলে দিচ্ছি ওগুলো একটু খেয়াল করুন। হ্যাঁ, ওকে ওকে ওকে। ধন্যবাদ ফোন করার জন্য। অনেকেরই স্কিন অ্যালার্জি, র্যাশেস গরমকালে বৃদ্ধি পায়। শুনে নিন সবাই, যাদের এই ধরনের স্কিন ডিজিজ আছে, ডক্টর ঘোষাল সবার জন্য এটা বলছেন, মাইনুটলি ফলো করে নিন। হ্যাঁ, ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা আমাদের সান অ্যালার্জি বলা যেতে পারে বা হিট অ্যালার্জি বলা যেতে পারে। অ্যালার্জি বিভিন্ন প্রকারের হয়, কারুর ঠান্ডা থেকে অ্যালার্জি হতে পারে, কারুর গরম থেকে হতে পারে, কারুর সূর্যের আলো থেকে হতে পারে, কারুর ফুলের রেণু থেকে হতে পারে, কারুর আবার খাবার, বিভিন্ন ধরনের খাবার রয়েছে সেখান থেকে হতে পারে, কারুর বিছানার ধুলো থেকে হতে পারে। তো অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়। আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি একটু ব্লাড ফর আইজি বলে একটা রিপোর্ট রয়েছে, ওটা করাবেন। করিয়ে নিয়ে একটু বেলঘরিয়া থেকে ফোন করেছিলেন, আপনাকেও আমি বলবো মধ্যমগ্রাম চেম্বারটা আপনার জন্য ইজিয়েস্ট হবে, কাছে হবে, নিয়ারেস্ট হবে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নিন, কারণ এখন যদি ওই র্যাশটা বেরোতে থাকে না, ভবিষ্যতে গিয়ে এটা অ্যালার্জিটা আর অন্যদিকে টার্ন ওভার করে যাবে। তো আপনি এই অ্যালার্জিটা নিয়ে বেশি দিন থাকতে পারবেন না। যেটা আগে বললেন কি মাঝে মাঝে হতো, আগে যখন হতো মাঝে মাঝে হতো, এই বছরটা বেশি দেখছে। এর পরের বছর বা তার পরের বছর যদি ওটা আপনার পার্মানেন্ট হয়ে যায়, তাহলে ওটা আপনার জন্য একটা ডিজিজে পরিণত হবে, আপনার জন্য একটা হেডেক হয়ে যাবে। তো সেই জিনিসটা যাতে না হয়, আপনি এই ট্রিটমেন্টটা এখন থেকে করলে সেই জায়গাটায় আপনি পৌঁছাবেন না। আর আপনার যে সমস্যাটা, এটা 2 থেকে 4 মাস যদি মেডিসিনটা কন্টিনিউ করা যায়, কিছু সাবান রয়েছে, কিছু অয়েনমেন্ট রয়েছে, কিছু মেডিসিন রয়েছে খাওয়ার, সেগুলো খেলে একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আর আসার আগে একটা ব্লাড ফর আইজি টেস্ট করাবেন, আর যদি কিছু টেস্ট লাগে সেটা আমরা চেম্বারে আপনাকে দেখে বলে দেবো। একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। বাহ,
একদম প্রপার গাইডেন্স সুপরামর্শ আপনারা টিভির পর্দায় পেয়ে যাচ্ছেন। আপনারা এরপরে ট্রিটমেন্ট যারা করাবেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন, মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন। আচ্ছা, আরেকজন বন্ধু আছেন কলার, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, দাস বলছিলাম। বলুন, কোথা থেকে? সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে বলুন, কি প্রবলেম বলুন, ডক্টর ঘোষাল আছেন। মানে আমার প্রবলেমটা হচ্ছে রাস্তায় বেরাচ্ছি তো রোদের জন্য না বুঝতে পারছি না, মানে বেরালেই দেখছি প্রচন্ড মানে ইচিং হচ্ছে, আর আর এতটা পরিমাণে ইচিং হচ্ছে না, চুলকানোটা পুরো লাল হয়ে যাচ্ছে, জায়গা ফুলে যাচ্ছে গা পাগুলো। এটাও আপনার অ্যালার্জির সমস্যা, বুঝলেন? আগে যে পেশেন্টটি ফোন করেছিলেন তার মতোই আপনার সমস্যাটা। ওনার ক্ষেত্রে শুধু পায়ের তলায় হচ্ছিল, কিন্তু আপনার সারা শরীরে হচ্ছে। আপনি একটু সূর্যের আলো থেকে ছাতা ব্যবহার করেন তো বাইরে যখন যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ছাতাটা ব্যবহার করবেন যতটা। বাড়িতে কি রাত্রে এসিতে থাকেন? না না না, এসি নর্মাল তো? হ্যাঁ নর্মাল। আচ্ছা, আপনি যখন বাইরে বেরোবেন কর্মসূত্রে হোক বা কোনো কাজের ক্ষেত্রে হোক, তো সব সময় চেষ্টা করবেন একটু রোদ্দুরের আলোটাকে অ্যাভয়েড করার জন্য। কি বললাম বুঝতে পারলেন? আর এখন খাবারের মধ্যে ওল, কচু, চিংড়ি, ডিম, পুঁই শাক, বেগুন এগুলোকে একটু অফ রাখবেন। কি বললাম বুঝলেন? আচ্ছা। আর তারপরে আপনাকে আমি একবার বলছি একবার দেখিয়ে নেওয়ার জন্য, নইলে ভবিষ্যতে অ্যালার্জির প্রবলেমটা আরও বাড়বে। এখন দেখুন অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ যদি আপনি খান, ওটা দেখবেন কমে যাবে একদম, কিন্তু ব্লাডের ভেতর থেকে তো এটাকে ঠিক করতে হবে। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়, ঠিক আছে? ওকে। ফলো করুন টিভিতে, একদম রুট থেকে সারানোর কথা ডক্টর ঘোষাল বলছেন, ওপর নয়, যাতে আপনি এই প্রবলেমটা থেকে একদম প্রপারলি ওভারকাম করতে পারেন। আর কিছু খাবার রেস্ট্রিক্ট করে দিলেন, কিন্তু ডক্টর ঘোষাল আপাতত এই খাবারগুলো খাবেন না। আচ্ছা, শুনুন আপনি টিভিতে। মেন ব্যাপার হচ্ছে আমাদের স্কিনের রোগ যেটা হয়, স্কিনের রোগটা হচ্ছে আমাদের ব্লাডটাকে ভিসিয়েট করে দেয়, মানে রক্তটাকে দূষিত করে দেয়। আর রক্তটাকে শোধন করার জন্যে আমাদের আয়ুর্বেদে কিছু হার্বস রয়েছে, যেমন মঞ্জিষ্ঠা রয়েছে, হরিদ্রা রয়েছে, খাদির রয়েছে। এই হার্বসগুলো থেকে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি হয়, যে মেডিসিনটা কিনা আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে সাহায্য করে। অন্যান্য প্যাথিতে যেটা হয়, আমরা অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ দিলাম যেটা অ্যালার্জি হলে দেয়, বা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ দিলাম, সেটা খেলে সাময়িক সময়ের জন্যে বা ওই প্রবলেমটা ওই দিনের জন্য কম থাকবে, আবার 2 দিন 5 দিন পরে আবার জিনিসটা হবে। আর এইটা যে অ্যালার্জির প্রবলেমগুলো বলছেন, এই সূর্যের আলো থেকে হচ্ছে বা গরম থেকে হচ্ছে, এটা কিন্তু সিজনাল প্রবলেম, আবার পরের বছর এই সময় হবে। এই করতে করতে যখন একটা জায়গায় 5 বছর 10 বছর চলে যাবে, তখন দেখবেন সারা বছর ধরেই এটা আপনাকে মানে জ্বালাতন ভোগাবে। তো আপনাকে আমি বলবো কি, ব্লাড পিউরিফাই করা কিন্তু অন্য কোনো প্যাথির পক্ষে সম্ভব নয়। পঞ্চকর্মে কিছু প্রসিডিওর রয়েছে এবং তার সাথে আয়ুর্বেদের কিছু মেডিসিন রয়েছে, যেগুলো খেলে আমরা ব্লাডটাকে পিউরিফাই করতে পারবো। আর যে কোনো ধরনের স্কিনের রোগ, এই তো অ্যালার্জির সমস্যা আমি বলছি, এছাড়াও সোরিয়াসিস হতে পারে, এক্সিমা হতে পারে, ড্রাই এক্সিমা বা ওয়েট এক্সিমা, ভিটিলিগোর মতো সমস্যা হতে পারে। প্রত্যেকটা স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্লাডটাকে পিউরিফাই করা দরকার। ব্লাডটা যখন পিউরিফাই হবে, এবং আরেকটা কথা, স্কিন ডিজিজের ক্ষেত্রে কফটা প্রিডমিনেন্ট থাকে। আমাদের যে 3টে দোষ রয়েছে, বায়ু, পিত্ত এবং কফ, তার মধ্যে কফটা কিন্তু এই স্কিন ডিজিজের, যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে বেড়ে যায়। সেটাকে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটে নিয়ে আসতে হয়, একটা নামিয়ে নিয়ে আসতে হয় নর্মাল রেঞ্জে। তখনই কিনা দেখা যায় আমাদের স্কিন ডিজিজগুলো একদম গোড়া থেকে ঠিক হচ্ছে। এইটা আমাদের যে ট্রিটমেন্টটা আয়ুর্বেদিক আমরা ট্রিটমেন্ট করি বা এনবিপিতে যে ট্রিটমেন্ট প্রসিডিওরটা দিই, আমরা প্রত্যেকটা রোগের ক্ষেত্রে বলি যে সুগার হোক, থাইরয়েড হোক, যে কোনো স্কিনের ডিজিজ হোক, পেন হোক, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা রোগটাকে গোড়া থেকে ঠিক করতে চাই, এবং গোড়া থেকেই ঠিক করি, যাতে পেশেন্টটা না ওইটা নিয়ে আর সাফার করে সেকেন্ড টাইম। সোনারপুর থেকে ফোন করেছিলেন আপনি, একটু আমাদের ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, যেটা সোনারপুর থেকে আপনি বালিগঞ্জ এসে যাবেন ট্রেনে, ওখান থেকে কাছে হবে। একটু আমাদের সাথে যোগাযোগ করে নিন, এই জিনিসটাকে দীর্ঘদিন ধরে ফেলে রাখবেন না। হেল্পলাইন নাম্বারে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। এত টিভি প্রোগ্রাম, এত মানুষ উপকার পাচ্ছেন, এত মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আসেন। আমি চেম্বারগুলো বলবো, মধ্যমগ্রামে হেড অফিস সোমবার শুক্রবার পাচ্ছেন কলকাতার মধ্যে, এছাড়া ল্যান্সডাউনে মঙ্গলবার করে পাচ্ছেন, শোভাবাজারে বুধবার পাচ্ছেন, খিদিরপুরেও পাচ্ছেন, আচ্ছা আমতলায় বৃহস্পতিবার, বাল্টিকুড়ি হাওড়ায় পাচ্ছেন, এবং বেলুড়ে সোমবার আর শুক্রবার, আর হাওড়া শিবপুরে মঙ্গল আর রোববার। এছাড়া বাইরেও চেম্বার রেগুলারলি রয়েছে। সবাই কিন্তু মোবাইল নাম্বার, হেল্পলাইন নাম্বারটা ফলো করুন, লিখে রাখুন, দরকার হলে পরে যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের পরেই। আরেকজন কেউ আছেন কলার, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বিবেক রায় বলছি।
বলুন বিবেকবাবু, কোথা থেকে বলছেন? আমি বলছি সল্লেক থেকে। বলুন। বলছিলাম আমার সমস্যা হচ্ছে ঘাড়ে ব্যথা নিয়ে। ধরুন আমি কম্পিউটার অনেকক্ষণ ধরে কাজ করছি বা উঠছি, ঘাড় মোটামুটি নড়াতে পারছি না। আচ্ছা, ঘাড় থেকে ব্যথাটা কি হাতের দিকে রেডিয়েট করে নাবে? ঘাড় মানে ডান হাতের দিকে যেটা হয়। আচ্ছা, মাথা ঘোরায়? মাথা যখন উঠি তখন পট করে একটু ঘুরিয়ে আসে। আচ্ছা, এটা কতদিন ধরে এই সমস্যাটা দেখছেন? মানে মাস 6 ধরে আমি জিনিসটা দেখতে পাচ্ছি। বয়স কত এখন? বয়স 36। 36। এমনি কি কর্মটা আপনার ওই কম্পিউটার রিলেটেড? হ্যাঁ, কম্পিউটারে বসে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? সল্টলেক। আচ্ছা, এটা না একটা সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সমস্যা মনে হচ্ছে। কি বললাম বুঝলেন? আচ্ছা। তো আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, যখন থেকে ঘাড়ে ব্যথা হচ্ছে বাম দিনে একটু লাগিয়ে দিলাম, তারপরে যখন ঠিকঠাক আবার দেখছি মানে এরকম হচ্ছে নাকি এমনিতেই দেখছি এখন মানে কন্টিনিউ হচ্ছে এটা। হ্যাঁ, এটা আপনি কি এটাকে অবহেলা করছেন? একটু বাম লাগিয়ে নিচ্ছেন, দুদিন পর দেখবেন দুটো ব্যথার ওষুধ কিনে খেলেন, তাতেও দেখবেন কমে যাচ্ছে প্রথম, তারপরে দেখবেন ব্যথার ওষুধেও কাজ হবে না। এটা সার্ভাইকাল রিজনে যে স্পন্ডালাইটিসটা হয়, সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়েছে। আর এর সাথে দীর্ঘক্ষণ যারা আমরা বলি সিডেন্টারি ওয়ার্ক করেন, মানে বসে কাজ করেন ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই রোগটা খুব কমন। এবং আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনি একটানা অনেকক্ষণ ধরে কাজ করবেন না। 8 ঘন্টা কাজ করলেন, 45 মিনিট কাজ করলেন, 10 মিনিট ঘুরে এলেন, তারপরে আবার বসলেন। আর তার সাথে আমাদের ওই ভার্টিব্রাল কলমের পাশ দিয়ে নার্ভ যায়, ওই জায়গাকার যদি আপনার ডিস্কটা প্রোলাপসড হয়ে যায়, মানে দুটো ভার্টিব্রার মধ্যে একটা ভার্টিব্রাল ডিস্ক থাকে, সেটা যদি ঠেলে বাইরের দিকে বেরিয়ে আসে, তখন নার্ভের ওপর কম্প্রেশন হয়, নার্ভটা চাপা পড়ে, আর তখনই কিনা দেখা যায় ওই ঘাড়ের ব্যথাটা হাতের দিকে রেডিয়েট করছে। কি বললাম বুঝছেন? তো আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ধন্যবাদ। তো এই ধরনের পেশেন্টও আমরা বহু পাই যাদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে। এটা কমন সার্ভাইকাল স্পন্ডালাইটিসের একটা পেশেন্ট। এই ধরনের বহু পেশেন্ট রয়েছেন। আপনাকে একটাই কথা আমি বলবো, যেটা বলে দিলাম, তো কাজ করার প্রসিডিওরটা বেশিক্ষণ বসে থাকবেন না। তারপরে আমি আপনার জন্য একটাই সাজেশন দেবো, আপনি একটু ট্রিটমেন্টের আন্ডারে আসুন। আপনি তো নিজেই বলছেন মুখে কি 2 দিন আমি বাম লাগাতাম, আগে ঠিক থাকতাম, এখন আমার জিনিসটা কন্টিনিউ হচ্ছে। তো কন্টিনিউ হচ্ছে মানে রোগটা আপনার শরীরে বাড়ছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারটা দয়া করে কালেক্ট করে নিন, দেখুন টিভি স্ক্রিনের নিচে যাচ্ছে। ফোন করে সল্টলেকের যেটা নিয়ারেস্ট হবে, আমাদের হ্যাঁ শোভাবাজার আছে, আমাদের মধ্যমগ্রাম আছে, যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে সেই জায়গায় এসে একবার দেখা করুন। আর একটা রিসেন্ট ঘাড়ের এক্সরে করিয়ে নেবেন, এক্সরে সার্ভাইকাল স্পাইন এপি ল্যাটারাল, এই একটা এক্সরে আসার আগে করিয়ে নেবেন সময় মতো, এবং এটাকে ট্রিটমেন্টের আন্ডারে আনুন। আপনার 4 মাস বা 6 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা টোটাল চলে যাবে। এবং এইটাকে যদি আপনি অবহেলা করেন, ভবিষ্যতে গিয়ে এটা কিন্তু আরও বড় জায়গায় আসে। কারণ আমরা বহু পেশেন্ট দেখেছি ডাক্তাররা সাজেশন দিয়ে দেন মডার্ন প্যাথির কি উইদাউট অপারেশন আমরা কিছু করতে পারবো না। অবশ্যই আপনি ট্রিটমেন্ট করুন, আপনিও ভালো থাকবেন। ঠিক, প্রচুর মানুষ দিনে দিনে উপকার পাচ্ছেন এবং উপকৃত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ডক্টর ঘোষাল অনেক কিছু নিয়ে আলোচনা করলেন। এক একজন পেশেন্ট এক এক রকম রোগ ব্যাধি নিয়ে আমাদের ফোন করছেন, সেগুলো নিয়ে আলোচনা করছেন যাতে সবাই উপকৃত হতে পারেন। আরামবাগ, হলদিয়া, শিলচরে খুব শীঘ্রই ওপেনিং হচ্ছে। আপনারা অবশ্যই ডক্টর বি শর্মাকেও পাবেন, ডিরেক্টর অফ এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অবশ্যই কিন্তু এই ওপেনিংয়ের জন্য আপনারা উপকৃত হবেন, আরামবাগবাসী, হলদিয়াবাসী এবং শিলচরবাসী। আচ্ছা, আমরা কিছু ইন্টারভিউ পার্টে চলে যাই, কিছু ইন্টারভিউ পেশেন্টদের শোনাই আপনাদের, তারপর আবার আমরা স্টুডিওতে ফিরছি। লাইভ প্রোগ্রাম চলছে, সঙ্গে থাকুন আপনারা। আপনার নাম? ঝর্ণা ঘোষ। কোথায় বাড়ি আপনার? হাওড়া নুনজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আর অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? মানে অস্টিও আর্থ্রাইটিস। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ, মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি নাম? মায়া সাহা। কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন?
মাঝে মাঝে সুরা পেতাম, আবার মানে যতক্ষণ ওষুধ খেতেন ভালো থাকতেন, আবার যেই কি সেই। হ্যাঁ। এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না। কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা। চলে এলাম আমরা আবার স্টুডিওতে। লাইভ প্রোগ্রাম তো চলছে, পেশেন্টদের কতটা ভালো থাকা সেটা জানা কিন্তু খুব দরকার। তো আমাদের মধ্যে উপস্থিত অবশ্যই আমরা ভীষণভাবে উপকৃত তাকে পেয়ে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা। ডক্টর শর্মা নমস্কার, স্বাগত, ওয়েলকাম আপনাকে। নমস্কার। ডক্টর শর্মা আসা মানেই আপনারা আরও ভালো থাকবেন, এই অবশ্যই আশ্বাস বিশ্বাস ভরসা আপনারা এতদিনে পেয়ে গেছেন। এই মানুষটির জুড়ি মেলা ভার, অত্যন্ত ব্যস্ত, নানান চেম্বার, নানান ব্যস্ততা, তার ফাঁকে টিভি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে হয় আপনাদের জন্য, কারণ আপনারা লাইভ প্রোগ্রামের জন্য অপেক্ষায় থাকেন, ফোনে আসবেন বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত। আর তার ফাঁকে আমরা একটু ক্যান্সার নিয়ে আলোচনা করতে আজকে অনুরোধ করেছি ডক্টর শর্মাকে। ডক্টর শর্মাকে অ্যালার্মিং রেটে কিন্তু ক্যান্সারও স্প্রেড করছে, এই ব্যাপারে একটু বলুন দর্শকদের। দেখুন, প্রথম তো বলবো কি আজকে যে আমাদের নিজের যে লাইফস্টাইলটা রয়েছে, এই লাইফস্টাইলের মধ্যে আজকে ক্যান্সার আগেও ছিল, সেটা বলবো না কি এখন নতুন হয়েছে, আগেও ছিল, কিন্তু এখন আমাদের যে নিজের লাইফস্টাইলটা রয়েছে সেখানে এখন আমরা আরও বেশি দেখতে পাই। কারণটা হচ্ছে কি আজকে আমাদের নিজের লাইফস্টাইলের মধ্যে আমরা প্লাস্টিক কিন্তু খুব বেশি ব্যবহার করছি। আজকে যদি আমরা গরম চাও খাচ্ছি সেটাও কিন্তু প্লাস্টিকের মধ্যে খাচ্ছি, যেটা আগে আমরা মাটি ভাঁড়ে খেতাম। তো যারা জানে তারা কিন্তু অনেকটা একটু মেনটেন করে। আজকে আমরা যে জল খাচ্ছি সেটাও কিন্তু প্লাস্টিক খাচ্ছি। বারে বারে কিন্তু গভর্নমেন্ট থেকেও কিন্তু রোক রয়েছে কি প্লাস্টিক উপরে অবরোধ করা রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা শুনছি না। আজকে আমি অনেকজন জায়গা দেখেছি গরম খাওয়ার জিনিসটা গরম করে কিন্তু সব প্লাস্টিকের মধ্যে নিয়ে আসছে, প্লাস্টিক কন্টেনারে। হ্যাঁ, তো এই যে সমস্যাটা একদম একদম একদম, তো এই কারণের জন্য আজকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও কিন্তু খুব বেশি রয়েছে। তো আমি আপনাকে বলবো কি ক্যান্সার যদি দেখুন একটা এইরকমই নাম কি অর্ধেক মানুষ ভয়েতে কিন্তু শরীর অর্ধেক হয়ে যায়, আর বলতে পারেন ভয়েতে সে রুগী এমনি মারা যায়। ক্যান্সারে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের কাছে প্রচুর এইরকম পেশেন্ট রয়েছে যাদের ব্রেস্ট ক্যান্সার ছিল, যাদের লিভার ক্যান্সার আছে, তারা কিন্তু অনেকটা সুস্থ রয়েছে। কারণটা হচ্ছে কি আপনি একটা মাথায় রাখুন, ক্যান্সারের জন্যে আপনাকে যদি রোগটা ধরা পড়ে গেছে কি আপনার ক্যান্সার হয়েছে, আপনি মডার্ন মেডিসিনে যদি চিকিৎসা যদি বলেন তো কেমো নিলেন, রেডিয়েশন নিলেন, অপারেশন করলেন, এই কিছু করে নেওয়ার পরও কিন্তু ফল আপনি কিছু পান না। কারণটা হচ্ছে এইগুলো টোটালি চিকিৎসা যা হচ্ছে রোগকে থামা চাপা দেওয়া, মানে সিমটমসে চিকিৎসা করা। সে কারণের জন্যই এই রোগটা কিন্তু নির্মূল হতে পারে না। কিন্তু একমাত্র আয়ুর্বেদ মধ্যেই ক্যান্সারে কিন্তু ট্রিটমেন্ট আছে, যেখানে প্রপার ক্যান্সারের চিকিৎসা করা হয়। আর আগামী দিন আপনি রিপোর্টে অনুযায়ী আপনি দেখতে পারবেন কি আপনার যে ক্যান্সারের যে মার্কার রিপোর্টগুলো ছিল সেটা কিন্তু কমতে চালু হয়ে যায়। তো এই যে জিনিসটা আশা আমি আয়ুর্বেদ মধ্যেই আছে আমাদের। তো যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তো সেটা নিয়ে ভয় পাবেন না। কারণটা হচ্ছে এটা একটাই জিনিস মাথায় রাখুন, যদি আপনার মনে জোর থাকে তাহলেই কিন্তু আপনি ক্যান্সার উপরে ভালো হতে পারবেন, ফাইট করতে পারবেন ক্যান্সারের সাথে। মনের জোর, উইল পাওয়ারটা খুব দরকার। ডক্টর শর্মা অনেক কিছু আমাদের টিপস দিয়ে দিলেন, কিন্তু এই প্লাস্টিক বর্জন করুন। আচ্ছা, একজন অনেকক্ষণ ফোনে আছেন ডক্টর শর্মা, একটু নিয়ে নিই, তারপর আবার আমরা আলোচনায় আসছি। ক্যান্সার নিয়ে মূল্যবান আলোচনা করছেন ডক্টর বি শর্মা আজকে আমাদের মেডিকেল লাইভ অনুষ্ঠানে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি মিঠু রুদ্র কল্যাণী থেকে বলছি। আচ্ছা বলুন। আমার এই অ্যালার্জির সমস্যা আছে, মানে আমার গরম বহু বছর ধরেই অ্যালার্জি। আমি সেরকম গুরুত্ব দিইনি, মানে কি খুব একটা ই করিনি, মানে খাওয়ার পরে হয় একটু গরম পড়লে হয়, শীতকালে সেরকম একটা খুব একটা দেখা যায় না, কিছু না। গরম পড়লে আমি ডিম খাই না, বেগুন খাই না, শীতকালে একটু একটু খাই, গরম পড়লে মোটেই খাই না একদম। এই যে সমস্যাটা এতদিন ধরে রয়েছে, হ্যাঁ এবার কথাটা শুনুন, এবার আপনি শুনুন, এবার আপনি একটু মাইনুটলি শুনুন, ডক্টর শর্মা বুঝেছেন, আপনাকে গাইড করবেন, শুনুন টিভিতে। আপনি যে অ্যালার্জির সমস্যা নিয়ে এতদিন ধরে যে ভুগছেন, এর জন্য প্রপার কোনো রিপোর্ট করিয়েছেন?
না আমি ওষুধ সেরকম দেখেন এমনি গেছি, বলেছি যে না উইদাউট রিপোর্ট যদি আপনি কোনো ট্রিটমেন্ট করেন তখন ওই অ্যালার্জি হেডিল ওই সেডিল এগুলো কিনে কিনে খেতাম, তারপরে আয়ুর্বেদিক ওষুধও খেতাম, কিন্তু নির্মূলটা হয়নি। আমার নির্মূলটা হলো ভালো হয়। দেখুন আপনাকে আমি বলি যেটা হচ্ছে আপনার ভুল কোথায় রয়েছে, আপনি টিভি পর্দায় শুনুন, আপনাকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আপনার ভুল এখানে হচ্ছে কি আপনি যে ট্রিটমেন্ট করছেন বা আপনি যেটা করলেন ঠিক না, সেটা আপনি কি করলেন, আপনি নিজে বলছেন কি আমি ওষুধ দোকান থেকে এই ওষুধ খেলাম ওই ওষুধ খেলাম, এই ওষুধ ওই ওষুধ নয়। আজকে যে টপিকটা আমাদের আছে ক্যান্সার নিয়ে, তো আপনি মাথায় রাখুন স্কিনের মধ্যে যদি অ্যালার্জি যদি দীর্ঘদিনে থাকে, আমরা যাকে অ্যালার্জি ভাবছি হয়তো সেটা আপনার স্কিন ক্যান্সার হতে পারে। আমার কাছে আজকে একটা পেশেন্ট এসেছিল বাল্টিগুড়ি চেম্বারে, সেখানে আমরা পেশেন্টকে কিন্তু আলাদা মতনই একটা স্কিন প্রবলেম দেখলাম, সেখানে কিন্তু আমরা ডাউট করছিলাম এই প্রবলেমটা কিন্তু স্কিন থেকে নয়, এটা আলাদা কিছু রয়েছে। তো সেখানে আমরা কিছু মার্কার রিপোর্ট করতে দিয়েছিলাম, সেখানে দেখলাম আমরা ক্যান্সার পজিটিভ পেলাম। তো আপনি যে একে অ্যালার্জি ভাবছেন, সত্যি কি সে অ্যালার্জি? এই ডায়াগনোসিসটা কে করবে? আপনি কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না, ডাক্তার দেখাচ্ছেন তারা কিন্তু কোনো রিপোর্ট করতে দিচ্ছেন না। তো উইদাউট রিপোর্ট যদি আপনি কোনো ট্রিটমেন্ট করেন, আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। করতে যাচ্ছেন ভালো, কিন্তু হয়ে যাবে আপনার সঙ্গে খারাপ। আপনি সবথেকে আগে একটা কাজ করুন, যেটা হচ্ছে অ্যালার্জি রিপোর্টটা করান, রক্ত রিপোর্ট করুন, একটা আইজি রিপোর্ট করুন। আইজি রিপোর্ট করে জানুন কি আমার অ্যালার্জি লেভেলটা কতটা রয়েছে। এইবার কি করে নামবে, কি করেই ব্যালেন্সের মধ্যে আসবে, এইগুলো কাজ টোটালি আমাদের রয়েছে। আপনি ওই রিপোর্টটা নিয়ে আপনি যে বাড়ির কাছে যে চেম্বারটা রয়েছে, আমার মনে হয় উনি নৈহাটি থেকে ফোন করেছিলেন, তো আপনার কাছে মধ্যমগ্রাম পড়বে, তো মধ্যমগ্রাম চেম্বারে এসে যোগাযোগ করুন, যেখানে প্রতি সোমবার আর শুক্রবার সকাল 12টা থেকে 3টে অবধি রুগী দেখা হয়। সেখানে এসে দেখা করলে আপনি সমস্যা থেকে নির্মূল হতে পারবেন। আর বলে দিলাম যে কোনো প্রবলেমকে ফেলে রাখাটা ঠিক নয়। ঠিক রুটে গিয়ে প্রথম থেকে একদম ঠিক মতো প্রপারলি ট্রিটমেন্ট করা দরকার। আয়ুর্বেদের হাত ধরুন। আর এই যে নিজে নিজে আমরা অনেক সময় ওষুধ খেয়ে নিই নিজেরা, সবসময় কিন্তু এটা ঠিক নয়, ভুল পথে আমরা এগোচ্ছি। এই কনসিয়াসনেসগুলো ভীষণভাবে দরকার আমাদের, সচেতনতার জন্যই কিন্তু এই সুন্দর অনুষ্ঠানগুলো, টিভি প্রোগ্রামগুলো ফলো করুন। হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। সর্বত্র চেম্বার, কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিভিন্ন চেম্বার রয়েছে, এবং আরামবাগ, হলদিয়া, শিলচরে খুব শীঘ্রই ওপেনিং হতে চলেছে। ডক্টর শর্মা থাকবেন নিজে এখানে, ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ডক্টর বি শর্মা, এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে, যার জন্য আমরা আজকে ক্যান্সার টপিক নিয়েও আলোচনা শুনছি এবং উপকার হবে আপনাদের। আরেকজন কেউ আছেন ফোনে, একটু দেখে নিই, তারপর আলোচনায় ফিরছি। নমস্কার, হ্যালো, বলুন বলুন কোথা থেকে কে বলছেন? জয়রামবাটি থেকে বলছি। বাহ, বলুন কি প্রবলেম বলুন। ডক্টর শর্মা আছেন স্টুডিওতে লাইভে। আমি বলছি আরামবাগে নাম লিখছি অনেকদিন আগে, এবারে ডেটটা করেনি, তখন বলেনি, সেই জন্যই আমি বলছিলাম যে ডেটটা নামটা করবে না। তো ও বলেছিল যখন ডেটটা ঠিক। আরামবাগ চেম্বার তো, আরামবাগ চেম্বারে ডেট ফাইনাল হয়ে গেছে মা, 12ই মে মাসে 12 তারিখে ডেট আছে। আর প্রপার যে অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন। আর ডেট কিন্তু ফাইনাল হয়ে গেছে 12 তারিখে, আপনি 12 তারিখে এসে দেখাতে পারবেন। আর সেই দিন জানি প্রচুর ভিড় হবে, যেহেতু প্রথম চেম্বার সেই দিন আমিও থাকবো। হ্যাঁ, তো আপনি দয়া করে আপনি সমস্ত যে রিপোর্টগুলো রয়েছে না, সেই রিপোর্টগুলো সব নিয়ে আসবেন, ঠিক আছে? আর চিন্তা নেই আপনার, 12ই মে ডক্টর শর্মা স্টুডিওতে অনলাইন বলে দিলেন, 12ই মে আরামবাগবাসী আরামবাগে আপনারা পাচ্ছেন, কিন্তু একটু ভিড় হবে, আপনারা বুঝতেই পারছেন। তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আসবেন, সব রিপোর্ট নিয়ে আসবেন, ঠিক আছে? আরামবাগ। আর হেল্পলাইন নাম্বারটা লিখুন, টিভির পর্দায় মোবাইল নাম্বারটা লিখুন, হেল্পলাইন নাম্বার, একটু যোগাযোগ করে নিন। ধন্যবাদ। 12ই মে পাচ্ছেন আরামবাগে, দুঃখ করবেন না আর। ধন্যবাদ। হ্যাঁ, আমরা চলে আসি আবার ক্যান্সারের আলোচনায়। দেখুন, ক্যান্সারের নিয়ে যেটা বলি আমি আজকে, ক্যান্সারের যে জীবাণুটা রয়েছে একটা সুস্থ রোগীর মধ্যেও থাকে, আর একটা যাদের রোগ রয়েছে তাদেরও থাকে। এবার যখনই আমাদের ইমিউনিটি লেভেলটা লো হয়ে যায়, তখন কি হয়, ওই জীবাণুটাগুলো আমাদের শরীর উপরে হাবি হয়। তো আপনার দরকার কি আছে, ইমিউনিটি লেভেলকে স্ট্রং রাখা। যখনই আপনার ইমিউনিটি লেভেলটা স্ট্রং থাকবে, তখন কি হবে, আপনি ওর থেকে ফাইট করতে পারবেন। দেখবেন অনেকজন আছে যারা বলে কি ডাক্তার আমি তো কিছু জানতেই পেলাম না, কবে কি ক্যান্সার হলো। হয়তো আমরা হিস্ট্রি জায়গায় দেখতে পাচ্ছি 5 বছর আগে ছিল, তো জানতে যে পেলো না, 5 বছর ভালো ছিল কেন? কারণটা হচ্ছে
ওনার মনের জোর ছিল। আর দ্বিতীয় নম্বর, সেটা উনি জানেন না। আমি কি বললাম, মানুষ যদি জেনে যায় সেখানে কিন্তু ওর উপরে রোগটা হাবি হয়ে যায়। তো প্রথম জিনিস হচ্ছে আপনি মনে জোরটা রাখুন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং রাখুন। তার জন্যে আমরা বারে বারে বলেছি তুলসী পাতার জন্যে, আজকে সেটা অ্যান্টিঅক্সিডেন্ট আর ইমিউনিটি পাওয়ারটাকে ভালো রাখে। তো আপনি যখনই আপনি জানেন কি আমার ক্যান্সার হয়ে গেছে, সেটা তো আপনি নিতেই পারেন, কিন্তু তার জন্য প্রোটেকশনের জন্যেও কিন্তু আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। এর সাথে সাথে আপনি যখনই জানতে পারবেন কি আমার ক্যান্সার কিন্তু আক্রান্ত রয়েছে, আপনি তার জন্য অ্যানিমাল প্রোটিনকে অ্যাভয়েড করবেন। অ্যানিমাল প্রোটিনকে আপনি পুরোপুরি বাদ দিন। আর যেটা আমরা আজকে প্রথমেই আলোচনা স্টার্ট করেছিলাম, তখন বলেছিলাম প্লাস্টিক ব্যাপারে, তো এর থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, নাহলে আগামী দিন যেই হিসাবে আজকে ক্যান্সারের গ্রাফটা বাড়ছে, আগামী দিন কিন্তু আরও বেশি বাড়বে যদি আমরা এটা স্টপ না করি। ঠিক, সুতরাং ক্যান্সার মানেই ভয় পাবেন না, আন্ডার ট্রিটমেন্ট আসুন, আয়ুর্বেদের হাত ধরুন। বারবার বলছি, আয়ুর্বেদ নিয়ে আমরা কিন্তু ভারতবাসীরা গর্বিত। সুতরাং সেই আয়ুর্বেদের হাত ধরুন, আপনারা উপকার পেয়েছেন, পাবেন ভবিষ্যতে। আর ভয় না, মনের জোর নিয়ে এগিয়ে আসতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, ঘরে বসে থাকলে কিন্তু হবে না। সুতরাং হেল্পলাইন নাম্বার সবাই লিখে রাখুন। যে কোনো রোগ ব্যাধির ক্ষেত্রে, আমরা ক্যান্সার নিয়ে আলোচনা করছি, যে কোনো রোগ ব্যাধির ক্ষেত্রে আপনারা NBP ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাত ধরবেন যারা, মোবাইল নাম্বারটা লিখুন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। কেউ একজন আছেন আবার। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? বলুন, নমস্কার, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন ডক্টর শর্মাকে। একটু বাইরে গিয়ে আপনি একটু কথা বলুন না, মানে একটু জায়গাটা আপনি চেঞ্জ করুন, ভয়েসটা আপনার ক্লিয়ার আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে সেই সময় হতে হতে না আমি মানে সবসময় খালি ওইটাই ভাবতাম যে আমার এই হচ্ছে সেই হচ্ছে, বা ভাবতে ভাবতে এখন একটা ম্যানিয়া টাইপের হয়ে যাচ্ছে আমার। যে কোনো যে আমি ভাবি, ঠিক আছে, স্টুল আপনার কেমন হয় আছে যেটা আমি ভালো বলে দিচ্ছি। আপনার পেট পরিষ্কার হয় কি? না, পেট পরিষ্কার আমার হয় না, মানে ত্রিফলা চূর্ণটা খেতে এখন পেট পরিষ্কার হয়, কিন্তু আমার এখন মানসিক সমস্যা হয়েছে। আচ্ছা, আপনি দিনে সারাদিনে আপনার স্টুল কবার হয়? একবার বা বড় দুবার। আচ্ছা, আর অত্যধিক মাত্রায় গ্যাস ফর্ম হয়, তাই তো? হ্যাঁ। দেখুন, প্রায় আমরা অনেক এরকম পেশেন্ট পাই যারা পেটের সমস্যা নিয়ে ভুগছে, আর তাদের কিন্তু বলা হয় কি এই রোগটা কিন্তু ম্যানিয়া দিকে চলে গেল, মানে মেন্টালিটি একটা প্রবলেম নিয়ে চলে যায়। কারণটা হচ্ছে কি, দেখুন শরীরে ইঞ্জিন হচ্ছে পেট। পেট যদি আপনার না ঠিক থাকে, মানে আপনার মন মেজাজটা ভালো লাগবে না, কাজে সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজের ইচ্ছাটা মরে যায়। তো এখানে আপনি একটা জিনিস মাথায় রাখুন কি, আপনি যদি রোগকে পুষে রেখেছেন, কেন এটা মেনিয়া দিকে বলা হয়, কারণটা হচ্ছে দেখুন অনেকদিন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম, মানে সেখানে ভয়, মানে আতঙ্ক থেকে আমার এরকম। আপনার কোনো সাইকিয়াট্রিস্ট কোনো প্রবলেমই নেই, আপনার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা মেটান, আপনি সব ঠিক হয়ে যাবেন। আর নালে আপনি সাইকিয়াট্রিস্ট যদি দেখাচ্ছেন, আপনাকে এইরকম ওষুধ দেওয়া হবে, সবসময় আপনি ঘুমের মধ্যে পড়ে থাকবেন, ঠিক আছে? যদি আপনার সমস্যা না থাকে, আরও ওরা পাগল আপনাকে করে দেবে। আপনার বাড়ির পাশে যে চেম্বারটা আছে সেখানে এসে একটু যোগাযোগ করুন, দেখবেন একদম পুরোপুরি ঠিক হয়ে যাবেন। আর বাকি কথাগুলো আমি আপনাকে বলেছি টিভি পর্দায়, আপনি লাইনে থাকুন। ফোনটা রেখে দিন, উনি ফোন রেখে আপনি টিভিতে শুনুন, আর হেল্পলাইন নাম্বারটা যোগাযোগের জন্য লিখে রাখুন। অনুষ্ঠানের পর হেল্পলাইন নাম্বার, মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, শুনুন আপনি টিভিতে আপনার কেসটা নিয়ে আলোচনা করছেন ডক্টর শর্মা। তো দেখুন, আমরা অনেক সময় এই পেশেন্টগুলো পাই, যেটা উনি যেটা বললেন কি আমি মেনিয়া দিকে সাইকিয়াট্রিস্ট দিকে, শুধু এনারই নয়, আমরা প্রায় এরকম পেশেন্ট পাই যারা IBS সমস্যা নিয়ে ভুগছে। তো এইসব প্রবলেম যাচ্ছে না, এটা ভালো হয় না। তো যখনই ভালো হয় না, তখনই ওর হয়ে যায় কি আমারই এটা হলো কেন, এই সমস্যাটা আমারই কেন, আমি কি করে ঠিক হব। তো এই জিনিসটা যদি বারবার মাইন্ডের মধ্যে যদি আসে, আমি আপনাকে বলছি আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন যদি আপনার রং ট্রিটমেন্ট হলো, বা আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি, যে কারণের জন্য আজকের এই সমস্যাটা। পেটের জন্য আমরা গর্ব দিয়ে বলতে পারি আয়ুর্বেদের মধ্যেই একমাত্র চিকিৎসা রয়েছে কি পেটের সমস্যাটা ভালো হতে পারে। তো আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন, কোনো ব্যাপারই নেই, যদি আপনি দই ঘোল খেতে চালু করে দিন, প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর দই ঘোলটা খেতে চালু করুন, 50% রোগ ওখানে ঠিক হবে, আর বাকি 50% রোগ আপনাকে আমরা মেডিসিন দিয়ে ঠিক করব। আর এর সাথে সাথে আপনি মেডিকেশন করুন, ধ্যান করুন, এটা খুব দরকার, মাইন্ড রিল্যাক্স করার খুব দরকার রয়েছে। আপনি যদি আপনার যে ঠাকুর দেবতা রয়েছে বা যাকে আপনি ভালোবাসেন, তার কিন্তু মন দিয়ে আপনি 5 থেকে 10 মিনিটস আপনি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10 মিনিট যদি মেডিটেশন করতে চালু করেন, আমি আপনাকে বলছি সাইকিয়াট্রিস্ট কাছে আর যেতে হবে না। বাহ,
সুতরাং ঘরে বসে কিন্তু টিপস পেয়ে গেলেন। রেগুলারলি দইয়ের ঘোলটা খান, 50% ঠিক হবেন, আর 50% তো এনবিপির হাত ধরলেই আপনি একদম সুস্থ হবেন। মনের যে চাপ, প্রেশার, এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। মনটাকে সুস্থ রাখতে হবে, হ্যাঁ, ইন্টারলিঙ্কড। আমরা জানি মন আর শরীর, তো এই মনটাকে ঠিক রাখলে কিন্তু শরীর আস্তে আস্তে নিশ্চয়ই ট্রিটমেন্ট করলে সুস্থ হবেনই হবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি রিনারা সুস্থ বলছি লিলুয়া থেকে। আচ্ছা, লিলুয়া থেকে বলুন, কি প্রবলেম ডক্টর শর্মাকে বলুন। প্রবলেম বলতে গরমটা এত পড়েছে না, যার কারণে পেটের প্রবলেম খুবই হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? আমার বাড়ির লোকেরও হচ্ছে, আমারও হয়েছে। আচ্ছা, দেখুন সত্যি কথা বলতে গেলে এখন যে বাইরে যে টেম্পারেচারটা রয়েছে, এটা তো মানতেই হবে কি সুস্থ রোগ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে এখন। সানস্ট্রোক হওয়াটা, হ্যাঁ, এই রোদের মধ্যে মানুষের যারা কাজ করছে, সত্যি কথা বলতে যারা ট্রাফিকে কাজ করছে, ট্রাফিক পুলিশকে, এগুলোকে মানুষকে স্যালুট করতে হয়। কেন কি সব কিছু দেখুন, যত নেগেটিভ আছে তত পজিটিভও আছে। তো ওরা কিন্তু এই টেম্পারেচারের মধ্যে ওরা দাঁড়িয়ে কী করে কাজ করছে, যেখানে আমরা এসি ছাড়া থাকছি না, বা অনেকজন যারা রয়েছে যারা মানে কাজই হচ্ছে রাস্তাঘাটে সেলসের কাজ করছে, রাস্তায় দোকানপাট, কি কষ্ট তাদের গরমে। সত্যি এই মানতে হবে সেই সব লোকের জন্য আজকে পেটের জন্য মানুষকে কি না করতে হয়। তো এখানে আপনি একটা মাথা রাখুন, আমাদের পুরনো ঠাকুরমা বলতো কি এই সময় ক্যারি, মানে ক্যারিকে আপনারা বলতে পারেন কাঁচা আমের যদি জল খেতে পারেন, বা আপনি পুদিনা পাতা যদি জল খেতে পারেন, পেটটাকে ঠান্ডা রাখতে হবে। এক্স্যাক্টলি, এতে লোভ লাগবে, হবেই তো, মাথা যন্ত্রণা হবে, সানস্ট্রোক, মানুষ পড়ে যায়, অনেকজন মানুষ মরে যায়। কোথায় আছেন আপনি? ঠিক না? তো এখানে আপনাকে দরকার রয়েছে, যদি আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন সেই সময় আপনি ক্যাপ ইউজ করুন, চোখের জন্যে আপনি সানগ্লাস ইউজ করুন, বা আপনি সঙ্গে একটা জলের বোতল ক্যারি করুন, যখনই ছাতা ইউজ করুন, বা আপনি যেখানে আপনি পাচ্ছেন ডাব হলো, আখের রস হলো, সেইগুলো খান। ঠিক না? এটা একটু মেনটেন করুন, এটা দরকার আছে। আর যেটা আপনি বললেন পেটের সমস্যা যেটা আমার আসছে, তো অবশ্যই আসবে। কারণটা হচ্ছে কি আমরা যে জল খাই, দেখবেন ঘাম এত হয় গরমের সময় কি আমাদেরকে ইউরিন কিন্তু হয় না। ঠিক না? তো এই যে ইউরিনটা যে হলো না, এটাও কিন্তু একদিকে খারাপ, কিডনির উপরে একটা প্রেশার চলে আসবে। তো সব কিছু দরকার আছে তাকে মেনটেন করা। তো এই যে জিনিসটা বললাম, এটা একটু ফলো করুন। তার সাথে সাথে আপনার পাশেই কিন্তু আমাদের চেম্বার আছে বেলুরেই, আপনি লিলুয়া থাকেন, বেলুর লালবাবা কলেজে ঠিক উল্টো দিকে আমাদের চেম্বার, যেখানে প্রতি সোমবার আর শুক্রবার দিন চেম্বার হয়। যদি পারেন একটু চেম্বারে এসে দেখা করুন, আপনার যে পেটের সমস্যা রয়েছে সেটা ঠিক হয়ে যাবে, আর বাকিগুলো যে মেনটেন করার জন্য যেটা বললাম সেটা আপনি মেনটেন করুন। ঠিক না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই এত গ্রীষ্মের দাবদাহ, মানুষ কিন্তু ভীষণ নাজেহাল, তার মধ্যেও কিছু টিপস আপনারা পাচ্ছেন আমাদের এই মেডিকেল লাইভ অনুষ্ঠান থেকে। কাঁচা আমের শরবত খান, পুদিনা খান, শরীরটাকে ঠান্ডা রাখুন যে করে হোক এই গরমে। আর যারা রোদ্রে কাজ করছেন তারা ভীষণভাবে প্রোটেকশন নিন, কনসিয়াস থাকুন, সচেতন হয়ে কিন্তু কাজ করুন। আপনাদের জন্য হেল্পলাইন নাম্বারগুলো আমি একটু বলে দিই, টিভির পর্দায় আছে, লিখে রাখুন, যোগাযোগ করুন। যে কোনো প্রবলেমের, যে কোনো হেলথ রিলেটেড ওরিয়েন্টেড বা মেন্টাল প্রবলেমের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করবেন 9830235527 এবং 9830235537, দুটো নাম্বারই টিভিতে আছে, লিখে রাখুন। কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার হেড অফিস হচ্ছে মধ্যমগ্রামে। আপনারা মধ্যমগ্রামে প্রচুর মানুষ আসেন সোম আর শুক্রবার। এছাড়া হাওড়া শিবপুরে মঙ্গল ও রোববার, বেলুরে সোম ও শুক্রবার, ল্যান্সডাউনে, কলকাতা দক্ষিণ কলকাতায় ল্যান্সডাউনে মঙ্গলবার, বাল্টিকুড়ি হাওড়ায় পাচ্ছেন, শোভাবাজারে পাচ্ছেন বুধবার, শোভাবাজারে বুধবার, আমতলায় বৃহস্পতিবার, খিদিরপুরে নিয়মিত পাচ্ছেন আপনারা। যোগাযোগ করুন সবাই কলকাতার মধ্যে, এবং বাইরে তো সর্বত্র চেম্বার। শুধু হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করুন, কিন্তু ফেলে রাখবেন না। ছোটোর থেকে রোগ আস্তে আস্তে বড় হয়ে যায়। সব থেকে ভালো যখন নিজেরা বুঝতে পারছেন রোগটা ছোট অবস্থায় রয়েছে, অল্প রয়েছে, দেখিয়ে নিন। কিন্তু আপনারা নিজেরাই কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। বড় হয়ে গেলে, ক্রিটিক্যাল সমস্যা হলে একটু তো সময় লাগে, তার থেকে একদম প্রথমে প্রিলিমিনারি স্টেজে আপনারা কিন্তু দেখিয়ে নিন, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে নিন। আন্তাবৃ নিজেরা কখনোই নিজের ওপর এক্সপেরিমেন্ট করবেন না, ওষুধ খাবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়, ভুলভাল ডিসিশন আমরা নিয়ে নিই। আচ্ছা, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার, বলছি আমি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে বলছি। আচ্ছা, বলুন। আচ্ছা, আমার পেটের কিছু খারাপ, আমি জল খেলেও পেটে অম্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার অনেক সময় কী হয় দেখুন, চাপা অম্বল হলে আমরা জল খেলেও কিন্তু অম্বল হয়, বা আপনি কিছু না খেলেও অম্বল হয়। ঠিক না? তো অম্বল হচ্ছে কেন? যখন আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, আমাদের যখন মলমূত্র যদি পরিষ্কার না হয়, অনেক সময় দেখবেন আপনার যখন গ্যাস হয়ে যায়, তখন আমরা যদি স্টুল নাও করি, পেচ্ছাপ করলেও কিন্তু গ্যাসটা কমে যায়। এই যে টক্সিনগুলো, যে কথাগুলো আমরা বলি, এই টক্সিনগুলো বার হয় কোথা দিয়ে? মলমূত্র দিয়ে। তো আপনার যদি পেট পরিষ্কার যদি না হয়,
তো আপনার গ্যাস হবে, উপরের দিকে ঠেলবে গ্যাসটা, চাপা অম্বল হবে, তো আপনি না খেলেও কিন্তু হবে। এটা নয় কি আপনি বললেন জল খেলে আমার হয়, আপনি যদি কিছু না খান তাহলেও কিন্তু অম্বল হবে। এখানে আপনার দরকার আছে কি পেটকে আগে পরিষ্কার করুন। যদি পুরনো নর্দমার মধ্যে আপনার যদি জল ফেলা হয় তো দেখবেন একটা স্মেল আসবে, কিন্তু যদি ময়লাটা যদি পরিষ্কার করে দেওয়া হয় তারপরে আপনি জল ফেলুন, জল ইজিলি পাস হয়ে যাবে, ঠিক না? তো এখানে দরকার আছে আপনার স্টুলকে ক্লিয়ার রাখা। আপনি চেষ্টা করুন কি পেট আমার কি করে পরিষ্কার হবে, খাওয়ার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটা খান, আর প্রত্যেক সিজনে কিন্তু ফ্রুটস খান, যেমনি তরল ফ্রুটসগুলো, যেমনি হলো আপনার কমলা লেবু হলো, তারবুজ হলো, পাকা পেঁপে হলো, এগুলো আপনি ব্যবহার করুন। আচ্ছা, এর সাথে ক্লিয়ার হয়? হ্যাঁ, না পায়খানা ক্লিয়ার হয় আপনার মনে হয়, কিন্তু আমি যেটা বলছি আপনাকে, এইগুলো যদি মেনটেন করবেন না তাহলে দেখবেন আপনার স্টুলের সঙ্গে আপনার কিন্তু আমাশা বেরোতে চালু হবে, পুরনো জমা কিন্তু ময়লাগুলো বেরোবে, ঠিক আছে? বা যদি আপনি পারেন একটা অম্ল সংহার বলে একটা মেডিসিন পাওয়া যায়, সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার স্টুলের সঙ্গেই কিন্তু ওই ময়লাগুলো বেরোতে চালু হবে। তাহলে আপনার মনে হবে কি হ্যাঁ সত্যি আমার এখন স্টুলটা কিন্তু এইভাবে আমার ক্লিয়ার হচ্ছে, মানে মনে হচ্ছে আমার পেটটা একদম বার করে দিল, ঠিক না? তো এইটা আপনার দরকার আছে, সেই মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে মনে হয় আমার পেটের মধ্যে কামড়া এরকম লাগে। বললেন তো এসে গেলাম না, আপনি যেটা বললেন কি আমার পেট পরিষ্কার হচ্ছে বা পেট কামড়াতে চলে আসলেন, যেটা হয় পুরোপুরি হয়নি ক্লিয়ার, সেটা কিন্তু ডক্টর শর্মা বুঝেই গেলেন, তাই জন্য আপনাকে বলছেন আপনার মনে হয় ক্লিয়ার হচ্ছে, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। কি কি ডায়েট করবেন, ফল খাবেন, সবটাই বলে দিলেন। কিন্তু আপনি মুর্শিদাবাদে থাকেন, তো মুর্শিদাবাদে আমাদের বহরমপুরে চেম্বার আছে। আমি একটু আগে ফোন করেছিলাম, আমি জানতে চাইছি বহরমপুরে চেম্বার, আমি দেখাতে যাব। বহরমপুরে যেদিনকে চেম্বার হবে, হ্যাঁ বহরমপুরের জন্য নাম লিখিয়ে নিন। আগামী শনিবার দিনই বহরমপুর চেম্বার আছে, এই সামনের শনিবার, কামিং স্যাটারডে আপনি বহরমপুরে পেয়ে যাচ্ছেন। ইমিডিয়েট এক্ষুনি ফোন করুন, মানে আমাদের হেল্পলাইন নাম্বার টিভিতে আছে, মোবাইল নাম্বার দুটোতে ফোন করে নিন, ঠিক আছে? ঠিক আছে। বহরমপুরে এই শনিবারই দেখান, দেরি করবেন না। পেটের রোগ কিন্তু মানে ক্রমান্বয়ে বেড়ে যায় যদি ট্রিটমেন্ট না হয়, ঠিক আছে? ধন্যবাদ ডক্টর শর্মা। এই যে অতি গরম পড়লো, অতি ঠান্ডা পড়লো, দেখা যায় কিন্তু আমাদের সোসাইটিতে ম্যাক্সিমাম লোকের এই পেটের সমস্যা বেড়ে যায়। না, কারণ হচ্ছে না আজকে দেখুন মানুষটা এটা মানে না কি আজকে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যে হিসাবে আমরা খাই, দেখুন প্রত্যেক সিজনে আজকে যদি অ্যালকোহল যদি বলেন তো দেখুন অ্যালকোহলও কিন্তু খারাপ জিনিস নয়, খারাপ যদি হতো তাহলে দোকানে কিন্তু ওপেন বিক্রি হতো না। তো এটাও কিন্তু একটা লিমিটের মধ্যে খাওয়া হয়। এখনকার যে টেম্পারেচার রয়েছে সেখানে কিন্তু আপনি অ্যালকোহল খেতে পারবেন না। অ্যালকোহল রয়েছে ঠান্ডা দেশের জন্য, যদি আপনার শীত পড়েছে আপনি একটা লিমিটের মধ্যে যদি ওটা নিচ্ছেন, ওটা কিন্তু মেডিসিনে কাজ করবে। কিন্তু যদি আপনি এই গরমের সময় যদি আপনি অ্যালকোহল, আজকে যেমনি একটা পেশেন্ট পেলাম আমি শোবাজারে, সেই পেশেন্টটা এভরিডে সকাল থেকে বিকাল অবধি ও অ্যালকোহল খায়, আর উনি পেটের সমস্যার জন্য পাগল হয়ে গেছে, মানে বলতে পারে ওনাকে একটা সাইকিয়াট্রিস্টের দরকার রয়েছে। উনি যে এইসব কথাগুলো বলছিলেন, আমি কখন ঠিক হব, আমি কবে হব, আরে বাবা সব কিছু তোমার হাতে রয়েছে, আপনি অ্যালকোহল খাচ্ছেন কেন? বারবার ওই জিনিসটাই যে বোঝাচ্ছি আমি কি আপনি ওটা ছাড়ুন, ও কিন্তু ওটা নিয়ে কথাটা ঘুরিয়ে দিচ্ছে, মানে আমি অ্যালকোহলটা ছাড়বো না। তো কারণটা হচ্ছে দেখুন আপনি বারবার একটা জিনিস বুঝুন, যদি আপনার শীত পড়েছে, শীতের সময় আপনি নিলেন আপনার শরীর নেবে, কিন্তু গরমের সময় যদি তার যদি বিপরীতে আপনি কাজ করেন শরীর কিন্তু আপনার খারাপ হবে। এই সময় আপনার দরকার রয়েছে পেটকে ঠান্ডা রাখা দরকার। দই ঘোল যেটা আমরা বলি, দই ঘোলটা খান। এই আমরা কাঁচা আমের যে শরবতটা বললাম সেটা আপনি খান। কারণটা হচ্ছে কি আমরা যা বাইরে যে টেম্পারেচার, দেখুন সবার বাড়িতে সম্ভব নয় কি এসি লাগানো, যারা যতটা মেনটেন করছে, কেউ টেবিল ফ্যান নিয়ে যাচ্ছে। আজকে দেখুন জায়গায় জায়গায় যে লোডশেডিং হচ্ছে, বা জায়গায় জায়গায় যে আপনার ট্রান্সফরমারের মধ্যে যে আগুনটা লেগে যাচ্ছে, সেটাও কিন্তু কারণ আছে। আজকে সবাই কিন্তু যে এসি ব্যবহার করছে, লোড কোথা দিকে নেবে, ইলেকট্রিসিটি কনজিউম কী করে হবে, ঠিক না? তো এখানে আপনি নিজে থেকে চেষ্টা করুন, যতটা পারেন আপনি করুন। কারণটা হচ্ছে কি একটা সময় তো আসবেই, দেখুন এখন এপ্রিল চলছে, এটা যদি জুন জুলাই যদি কথা বলেন তাহলে ভাবুন কি গরমটা আর কত পড়বে। তো গরম থাকবে, শীতও হবে, বর্ষা হবে, কিন্তু সেটা নিয়ে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। খাওয়া দাওয়ার উপর নজর রাখুন এবং নিজেকে সতর্ক হতে হবে। এই যে অ্যালকোহলে ডুবে যায়, এগুলো তো ঠিক না, অল্প মাত্রায় সব ঠিক, কিন্তু বেশি মাত্রায় হলে কিন্তু নানান ক্রিটিক্যাল কমপ্লিকেশন কিন্তু আসতেই থাকে। শরীরটা নিজের দায়িত্বে আপনি রাখুন, আর যখন পারছেন না কোনো প্রবলেম, অবশ্যই কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শ নিন। আরেকজন কেউ আছেন, একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার সুব্রতদা। নমস্কার, বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে? আমি হুগলি থেকে মানস মুখার্জি বলছিলাম। বলুন মানস বাবু, কি প্রবলেম? ডক্টর শর্মা আছেন, বলুন। আচ্ছা, আমার একটু পায়েস আছে, অ্যানাল ফিশার আছে। আমি গত মাসে ম্যাডামকে দেখেছিলাম বেলুর চেম্বারে। আচ্ছা। তা ওখানে উনি বলেছিলেন যে মাছ, ডিম, মাংস খেতে বারণ করেছিলেন, আমি খাই না।
একদমই খাই না। ঠিক ঠিক। আর মুসুর ডালও খাই না, ইউরিক অ্যাসিড আছে, মুসুর ডালও খাই না, কিন্তু মুগের ডালটা মাঝে মধ্যে খাই, একটু খাই মুগের ডালটা। আমার ইউরিক অ্যাসিডটা স্যার কমছে না, ইউরিক অ্যাসিডের ওষুধ খাচ্ছি, তা আলাপানি ডাক্তার দেখেছি, তা উনি যে ওষুধটা দিয়েছিলেন তা ওষুধটা খেয়ে একটু ডায়রিয়া হয়ে গেছে, মানে অনবরত খালি পায়খানা হচ্ছে, বারে বারে পায়খানা হচ্ছে, পেটটা গ্যাস হয়ে যাচ্ছে, পেট ফাঁপছে, বারে বারে কিছু খাওয়ার পরে পায়খানা হয়ে যাচ্ছে, ঘুম থেকে ওঠার পর গ্যাস হয়ে যাচ্ছে, বারে বারে পায়খানা যেতে হচ্ছে। আচ্ছা, আপনার যে আপনার যে অ্যানেল ফিশারটা রয়েছে, মিল্ক প্রোডাক্ট আর কি বলে হুইট প্রোডাক্ট সেটা বারণ করেছেন। তা ম্যাডাম আমাকে দই খেতে বলেছিলেন, আমি দইটা খেতাম, কিন্তু এখন আমার দইটা তো মিল্ক প্রোডাক্ট, দইটা খেতে বারণ করছে। তাহলে স্যার কি করবো বলুন, আমি তো কিছু বুঝতে পারছি না, খুব বাজে হয়ে যাচ্ছে। আপনি শুনুন, বলেছি আপনাকে, আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে আপনি মিল্ক ফুডটা, আপনি মিল্কটা খাবেন না, ঠিক আছে, কিন্তু দই ঘোল আপনার কোনোদিনই আপনার ক্ষতি করতেই পারে না। দেখুন, যদি আপনি মডার্ন মেডিসিনের চিকিৎসা আর আমাদের চিকিৎসা যদি সমান নিয়ে যদি চলেন, তো আজকে দেখুন মডার্ন মেডিসিন কিন্তু ফেলিয়ার আছে না, তো আপনি আজ এই কারণের জন্য আজকে আয়ুর্বেদে কনভার্ট করলেন, তো দুটোই যদি কথা শুনবেন তাহলে হবে না, যে কোনো আপনাকে একটা কথা শুনতে হবে। আপনার আমাদের আয়ুর্বেদ বইয়ের মধ্যে এই জিনিসটা লেখা আছে কি অনেক সময় মায়ের দুধ বাচ্চার জন্য ক্ষতি করে যায়, কিন্তু मट्ठा पीने वाला व्यक्ति कभी भी पेट का रोगी नहीं हो सकता है। মানে দই ঘোল যারা ব্যবহার করবে তারা কিন্তু পেটের রোগী হতে পারে না, এটা আয়ুর্বেদ বলেছে, ঠিক না? তো আপনি এটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকুন, দই ঘোলটা আপনি খান, কারণটা হচ্ছে যাতে পেটটাও ঠান্ডা থাকে, তার সাথে সাথে আপনার যে বারে বলছেন পেটটা কামড়াচ্ছে, আমাশাটা রয়েছে, এর মধ্যেও কিন্তু খুব ভালো কাজ করে দই ঘোলটা, সেটা আপনি অবশ্যই খান। আর যেইভাবে আপনাকে যে মেডিসিন দেওয়া রয়েছে সেইভাবে আপনি কন্টিনিউ করুন। এরপরে যে আপনাকে রিপোর্ট করতে দেওয়া আছে সেই রিপোর্টটাও অবশ্যই করান, কারণটা হলো কি এই মেডিসিন খাওয়ার পর আপনি যথেষ্ট ভালো রয়েছেন, ভালো কথা, কিন্তু যে কোনো মেডিসিন একটা কোর্স হয়, আপনাকে যে রিপোর্ট করতে বলা হয়, রিপোর্ট আসার পর আপনাকে আমরা বোঝাবো কি আপনার সমস্যা কোথায় কোথায় রয়েছে, এই ট্রিটমেন্টে কোর্স কমপ্লিট করার পর আবার রিপোর্ট করাবো, তো আপনি কতটা কি ভালো রয়েছেন সেটা আপনি যে চোখে আপনি দেখবেন কি আমি আগে কী ছিলাম আর এখন কী আছি। আর প্র্যাকটিক্যালি যদি কথা বলেন তো আপনি নিজেই জানেন কি 15 ডেজ মেডিসিন নেবার পর আপনি কতটা সুস্থ আছেন, ঠিক না? ঠিক, আপনি নিজেই উপকার পেয়েছেন, আপনি প্রমাণ সাপেক্ষ এই ব্যাপারগুলো প্রমাণ দিয়ে ডক্টর শর্মা বলেন যে রিপোর্ট করলেই তো বুঝবেন কতটা ইমপ্রুভ হচ্ছে। তো আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, পেটটাকে ঠান্ডা রাখুন। এই হিউমিড এত টেম্পারেচার বেড়ে গেছে, এত হিউমিডিটি 40 ডিগ্রির কাছাকাছি সর্বত্র, তো আর অন্যান্য জায়গায় অন্য বাঁকুড়া পুরুলিয়া তো 40 ক্রস করে গেছে। পেটটাকে ঠান্ডা রাখুন। এই যে এত ফোন পেলাম আজকে, ম্যাক্সিমাম অনেক লোক বললেন পেটের সমস্যা, পেটটাকে কিন্তু সুস্থ রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে, তার জন্য ডায়েট মেনটেন করুন, ঠান্ডা খাবার খান। ডক্টর শর্মা অনেকগুলো টিপস বলে দিয়েছেন, ঘরে বসে এগুলো ফলো করুন। প্রোগ্রামটা আবার ইউটিউবেও থাকবে, আপনারা পরে আবার দেখতে পারবেন। সর্বত্র আপনারা টিভি প্রোগ্রাম ফলো করছেন, ইউটিউবে এখন স্মার্টফোনেও প্রোগ্রামগুলো থেকে যাচ্ছে, আপনারা দেখে নেবেন আবার। আর অবশ্যই হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন যোগাযোগের জন্য। আচ্ছা, আরেকজন আছেন, দেখে নি। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, ডাক্তারবাবুকে বলছি। হ্যাঁ, ডক্টর শর্মা আছেন। ডাক্তারবাবু, আমার ওয়াইফের বয়স হচ্ছে 47 প্লাস, ঠিক আছে, আর ওনার শরীরে ব্লাড ইয়েটা কম আছে, 7.8। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার একটা গল ব্লাডার স্টোন ধরা পড়েছে, আলট্রাসোনোগ্রাফি করেছি, ঠিক আছে, এটা কি ওষুধে ক্লিয়ার করা যাবে? আচ্ছা, আপনি যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা করেছেন তো সেখানে কি স্প্লিন বাড়া আছে? স্প্লিন কি বাড়া রয়েছে না, বা লিভার কি ফ্যাটি আছে? দেখুন, হয়তো আপনি নিজেও কনফিউজ রয়েছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মহেশতলা বেল্টে, মানে সরকারপুর। আচ্ছা, তো মহেশতলা থেকে যেটা সামনে আমি বলবো, কালকে আমি আছি আমতলা চেম্বারে, আপনার কাছে যে সোনোগ্রাফি রিপোর্টটা রয়েছে সেই সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন। কারণটা রইল কি, প্রথম তো এটা জানতে হবে যে ওনার হিমোগ্লোবিনটা বাড়ছে না কেন, ঠিক না? আপনি টিভি পড়া থাকুন, ফোন রেখে টিভিতে শুনে নিন। হ্যাঁ, তাহলে বলে দিচ্ছেন। হ্যাঁ, যেটা হচ্ছে প্রথম আপনাকে এটা জানতে হবে কি ওনার হিমোগ্লোবিনটা পড়ছে কেন। শরীরের মধ্যে হিমোগ্লোবিন কি করে বাড়বে? আমাদের স্প্লিন যেটা রয়েছে না, এটা হচ্ছে ব্লাড ব্যাংক। শরীরের মধ্যে যদি ব্লাড যদি দরকার হয় তো আমরা স্প্লিন থেকে নিই। যদি স্প্লিন বেড়ে থাকে তাহলে আপনার কী হবে, হিমোগ্লোবিনটা পড়তে থাকবে। আর একটা কথা যেটা হচ্ছে আপনার ফ্যাটি লিভার 100% আছে, ঠিক আছে, কারণটা হচ্ছে যদি ফ্যাটি লিভার থাকে তাহলে কিন্তু স্প্লিনের উপরে একটা চাপটা বাড়বে। রইল থার্ড নাম্বার, আপনার যে সমস্যাটা ছিল গলব্লাডারের মধ্যে স্টোন রয়েছে। আজকে গলব্লাডার স্টোনের জন্য আপনি কি করবেন? অপারেশন করবেন। অপারেশন করার পর কি হবে? স্টোন কি বেরোবে? বেরোবে না, আপনার পুরো গলব্লাডারকে বাদ দিয়ে দেওয়া হবে।
গলব্লেডারকে আপনি বাদ দিয়ে দিলেন, এইবার আপনার কি লিভারকে বাদ দেবেন, স্প্লিনকে বাদ দেবেন? এইরকম যদি আপনি হারিয়ে ফেলবেন আপনার নিজের শরীরের অর্গানগুলোকে, থাকবে কি? আপনার গলব্লেডারে যে স্টোনটা রয়েছে সেটা পুরোপুরি আপনার উইদাউট সার্জারি আপনি তাকে সুস্থ করতে পারেন। আর সেটা আপনার কতটা সাইজ রয়েছে সেটা এসে দেখান, বা কোন জায়গাটা রয়েছে সেটা আমাকে দেখতে হবে। এরপর আপনাকে আমরা যে ট্রিটমেন্টটা দেবো সেই ট্রিটমেন্টটা নিন, তাতে আপনার হেমোগ্লোবিনটাও বাড়বে, স্প্লিনটাও ঠিক হবে, ফ্যাটি লিভার ঠিক হবে, আর গলব্লেডারের জন্য অপারেশন করতেও হবে না। ঠিক। সর্বত্র চেম্বার মধ্যমগ্রাম, হাওড়া, শিবপুর, বেলুর, ল্যান্সডাউন, বাল্টিকুড়ি, হাওড়া, শোভাবাজার, আমতলা, খিদিরপুর, এছাড়া খুব শীঘ্রই আরামবাগ, হলদিয়া, শিলচরে ওপেনিং হচ্ছে। ডক্টর শর্মা থাকবেন নিজে। অবশ্যই ডক্টর শর্মা ছিলেন আমাদের মেডিকেল লাইভ অনুষ্ঠানে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। প্রত্যেক দিন অনুষ্ঠান নিয়মিত ফলো করুন। হেল্পলাইন নাম্বার আপনাদের জন্য খোলা, আর ওয়ার্ল্ড ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল তাদের রয়েছে 9830235527 এবং 9830235537। আগরতলা, জামশেদপুর, খড়গপুর, আসানসোল, বাঁকুড়া, বোলপুর, বর্ধমান, এছাড়া আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর, দিল্লি, এবং আপনারা কিন্তু আবারও পাচ্ছেন মালদা, রায়গঞ্জ, গুয়াহাটি, শিলচর, কুচবিহার, শিলিগুড়িতে। সর্বত্র চেম্বার। শুধু আপনার বাড়ির কাছে কোথায় হবে একটু ফোন করে জেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। প্রতিদিন অনুষ্ঠান দেখতে থাকুন, আর ইউটিউবে, স্মার্টফোনেও প্রোগ্রামগুলো দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। ডক্টর শর্মা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের মতো বিদায়, নমস্কার। নমস্কার।